ওকে, সো তাহলে আমাদের আজকে যে পেপারটা উই আর গোয়িং টু স্টার্ট ফর টুডে ইজ স্কেডিউলিং। নাও ক্যান ইউ টেল মি দ্য ডিফারেন্স বিটুইন সিকোয়েন্সিং এন্ড স্কেডিউলিং? ফার্স্ট ক্লাসে একটু আলাপ করছিলাম আমরা। সিকোয়েন্সিং এন্ড স্কেডিউলিং এর মধ্যে পার্থক্যটা কি কারো মনে আছে? স্যার সিকোয়েন্স তো হচ্ছে ব্রেক করা যাবে না। না, না, নট দ্যাট। সিকোয়েন্স মানেটা কি আসলে? ক্রমান্বয়ে। স্যার একের স্টেপ পর বাই এক, স্টেপ, মানে chronology, একটার step পর by আরেকটা step. করতে হবে। Exactly, exactly. আর স্কেডিউলিং? রিস্কেজুয়ালিং হচ্ছে টাইমের সাথে মানে সিকোয়েন্সের সাথে যখন টাইম অ্যাড করা হয় তখন রিস্কেজুয়ালিং। এক্স্যাক্টলি, যখন আমরা সিকোয়েন্সিং এর সাথে, সিকোয়েন্সিং হচ্ছে ক্রোনোলজি, একের পর এক আমরা ইয়ে করতেছি, আর সিকোয়েন্সের সাথে টাইমিংটা অ্যাড করি, তখন সেটা হয়ে যায় আমাদের স্কেডিউলিং। তো আমাদের স্কেডিউলিং যদি আমরা একটু দেখি, যে আমাদের এখানে বেসিক্যালি একটা একটা স্কিম আমরা, আচ্ছা বাই দ্য ওয়ে, দিস ইজ দ্য অনলি চ্যাপ্টার ইন ইউর হোল সিলেবাস অফ দ্য অপারেশনস ম্যানেজমেন্ট কোর্স যেখানে আপনাদের কোনো থিওরি কোশ্চেন থাকবে না, কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? দিস ইজ দ্য অনলি চ্যাপ্টার ইন দ্য হোল ওকে কোর্স স্যার। যেখানে কোনো থিওরি কোশ্চেন থাকবে না। আর এই চ্যাপ্টার আমরা দুটা ম্যাথ করবো, এই দুটা ম্যাথই পরীক্ষায় থাকবে, খেয়াল রাখবেন। So, আমরা যদি এখন দেখি যে আমাদের যে কোনো একটা সার্ভিস সেন্টারে যখন আপনি যান বা কোনো ব্যাংকে যান, আপনারা খেয়াল করে দেখছেন যে ঢোকার পরে একটা টিকিট কুপন নিতে হয়, নাম্বার লেখা, এটা জি খেয়াল স্যার। করছেন কখনো? আচ্ছা, জি স্যার। এই কুপনটা নাম্বার লেখাতে নিতে হয়, কেন নিতে হয় বলেন তো? স্যার একজনের পর আরেকজন যাবে ওই এই সার্ভিসটা নেওয়ার জন্য। সিকোয়েন্সটা মেনটেন করার জন্য, তাই না? যে যে আগে আসবে সে আগে যাবে, আবার যা মানে রোল নাম্বার অনুযায়ী সে যাবে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ঠিক আছে, এটাকে আমরা বলি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে সিকোয়েন্স অনুযায়ী এসে যাবে। আবার দেখেন, মনে করেন আপনি একজন ব্যাংক ম্যানেজার, আপনার কাছে এক ভদ্রলোক, আমি গেলাম মনে করেন, গিয়ে বললাম যে আমার একটা লোন প্রসেসিং এর ব্যাপার আছে, সেটা আপনার ডকুমেন্টস ঘাটাঘাটি করতে হবে, দেখতে হবে, অনেক কিছু পড়তে হবে। সো ইউ মাইট টেক লাইক 40-45 মিনিটস, ইভেন 1 আওয়ার টাইম টু কমপ্লিট মাই জব। আর ইন দ্য মিন টাইম আরেকজন আসলো আমার পরে, এসে বললেন যে স্যার আপনার সাথে একটা সিগনেচার আমার দরকার, দ্যাটস ইট। এই সিগনেচারটা বা খুব বেশি আপনি চিঠিটা পড়বেন, ইট উইল টেক 1 মিনিট টাইম। এখন বলেন তো, আমি আগে আসছি, আমার কাজটা বড়, উনি পরে আসছে, ওনার কাজটা জাস্ট 1 মিনিটের কাজ। অ্যাজ এ ম্যানেজার আপনার জন্য কোনটা লজিক্যাল, কোন কাজটা আগে করা লজিক্যাল? যে আগে আসছে তারটা, না যে পরে আসছে তারটা? কোনটা আপনার জন্য মোর লজিক্যাল আপনার কাছে মনে হয়? পরে স্যার, পরে আসছে যেটা ছোট কাজ ওইটা। পরে যেটা আসছে হচ্ছে ছোট ছোট কাজ কাজটা। ওটা আগে। হ্যাঁ এক্স্যাক্টলি, কেন? কারণটা হচ্ছে যে আপনার 1 মিনিটে কাজের জন্য কাউকে 1 ঘন্টা দেরি করায় রাখা, এটা সে কিন্তু কখনোই অ্যাকসেপ্ট করে নেবে না। বাট 1 ঘন্টার কাজে 1 মিনিট দেরি করাটা খুব বড় ব্যাপার না। So, এটাও একটা স্কিম আছে, সেটাকে আমরা বলি হচ্ছে শর্টেস্ট প্রসেসিং টাইম। তার মানে যার টাইম যত কম লাগবে তাকে তত আগে আমি সার্ভিস দিব, যার টাইমটা বেশি লাগবে তাকে পরে সার্ভিস দিব। এটাও একটা স্কিম আছে। আবার ধরেন প্রত্যেকে পাড়া মহল্লায় আমরা বাস করি, থাকি, ঢাকা শহরেই থাকি আর যেখানেই থাকি, আমাদের প্রতিটা অলিতে গলিতে হয়তো কিছু মুদি দোকান থাকে। এখানে আপনি গেলেন কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য, আপনি অর্ডার প্লেস করছেন বা করবেন, এই সময় প্রত্যেক পাড়ায় কিন্তু একটা বড় ভাই থাকে, কয়েকজন বড় ভাই থাকে, যারা মোটরসাইকেল করে পাড়াটাকে পাহারা দিয়ে বেড়ায়, আপনাদের দেখভাল করে। তো এরকম একটা বড় ভাই দোকানদারকে বললো যে আমার ওই জিনিসটা দে। এখন দেখেন, আপনি কিন্তু আগে আসছেন, বড় ভাই পরে আসছে, কিন্তু দোকানদার কাকে আগে সার্ভিস দিবে, আপনাকে না বড় ভাইকে? বড় ভাইকে স্যার। বড় ভাইকে আগে সার্ভিস দিবে। কিন্তু আপনি কিন্তু আগে আসছেন, আপনার কাজও কম, তারপর সে বড় ভাইকে সার্ভিস দিবে কেন? মায়ের খেতে পারে বড় ভাইয়ের কাছে। এক্স্যাক্টলি, বেসিক্যালি হি ইজ মোর ডিমান্ডিং, কাজে এই ডিমান্ডটা তাকে আগে কিন্তু ফিল আপ করতে হবে। সেই জন্য এটাকে আমরা বলছি আর্লি। এটা কিন্তু প্র্যাকটিক্যালি আমরা করি যখন একটু দাপটের কাস্টমার থাকে, তাদেরকে আমরা একটু বেশি প্রায়োরিটি দেই কম্পেয়ার টু স্মল কাস্টমার্স অর সামথিং লাইক দ্যাট। সো তাইলে এরকম 3 রকম স্কেডিউল আমরা দেখব, যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হতে পারে, এসপিটি হতে পারে, ইডি হতে পারে। সো আমাদের আজকের যে অঙ্কটা, প্রথম অঙ্কটা আমরা করব, মূলত আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই 3টে স্কিমে অঙ্কটা করে, আপনাদের মনে আছে মিডে আপনারা একটা মেশিন অঙ্ক করছিলেন, যে কোন মেশিন সিলেক্ট করব, কেন করব। এখানেও কিন্তু এই 3টার মধ্যে আমরা 3 রকম রেজাল্ট পেলে আমরা দেখবো যে কোনটা নিব, কেন নিব। বাট এটা অনেক ইজি আর কম্পেয়ার টু দ্য মেশিন ওয়ান, অত কনফিউজিং কিছু না। সো আমরা তাহলে অঙ্কটা শুরু করে দিই। সো এরকম 3টা কলাম আপনাদের পরীক্ষা দেওয়া থাকবে, এক্স্যাক্টলি এরকম টেবিলই দেওয়া থাকবে।
তিনটা কলামে আমাদের একটা হচ্ছে জব, একটা হচ্ছে প্রসেসিং টাইম, একটা হচ্ছে ডিউ ডেট। মনে করেন জব এ আমার প্রসেসিং টাইম হচ্ছে 2 দিন, ডিউ ডেট হচ্ছে 7 দিন। ডিউ ডেট মানে হচ্ছে কাস্টমারের শিপমেন্ট ডেট, ডেলিভারি স্কেডিউল। আর প্রসেসিং টাইম মানে আপনার করতে কয়দিন সময় লাগবে কাজটা। জব বি দেখা যাচ্ছে 8 দিন এবং 16 দিন। এভাবে উই হ্যাভ টোটাল 6 জবস, উই হ্যাভ 6 প্রসেসিং টাইম, উই হ্যাভ 6 ডিউ ডেট। তাহলে ফার্স্ট যখন আমরা এফসিএফএস করবো, মাথায় রাখবেন এফসিএফএস করার সময় ঠিক আমাদের পরীক্ষার কোশ্চেনটা যেভাবে আসছে হুবহু সেম সিকোয়েন্স মেনটেন করব। দেখেন কোনো সিকোয়েন্সের উপর আমরা করিনি, একদম সেম সিকোয়েন্স আমরা মেনটেন করতেছি ফর মানে কোশ্চেনে যা আছে তাই। কিন্তু আমরা মাঝখানে দুটা কলাম ইনসার্ট করলাম, একটা হচ্ছে ফ্লো টাইম, একটা হচ্ছে ডিলে। ফ্লো টাইম বলতে আসলে আমরা কি মিন করি? মনে করেন একজন কাস্টমার আমার প্রেমিসে আসলেন, and whenever he is in our premise, he just entered the premise, found out that all the counters are busy. যখনই দেখবেন যে সমস্ত কাউন্টার বিজি, এই ভদ্রলোক কি করবেন তখন বলেন তো? যখনই দেখবেন যে সবগুলা কাউন্টার বিজি, তখন কি করবেন বলেন তো? স্যার যেখানে কম ভিড় সেখানে যাবে। হ্যাঁ, কিন্তু উনি কি সার্ভিসটা পাবে শুরুতেই? না পাবে না। তাহলে ওনাকে ওয়েট করতে হচ্ছে না? ওয়েট করতে হবে স্যার। Yes. জি স্যার। ওয়েট করে যখন একটা কাউন্টার খালি হবে তখন সেই কাউন্টারে উনি যাবেন। তাহলে এই জন্য ওয়েট করলেন প্লাস কাউন্টারে রিচ করার পরে সার্ভিসটা নিলেন, এই দুটো টাইম মিলে উনি সার্ভিস না পরে কিন্তু আর বসে থাকবেন না, উনি চলে যাবেন। কাজে এই জন্য যতক্ষণ ওয়েট করলেন আর উনি যতক্ষণ সার্ভিস নেন, এগুলো যোগফল হচ্ছে আমার ফ্লো টাইম। তার মানে ফ্লো টাইম হচ্ছে, মাথায় রাখবেন, ওয়েটিং টাইম প্লাস প্রসেসিং টাইম বা সার্ভিস টাইম আমরা যাই বলি না কেন। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে প্রসেসিং টাইম বলবো, সার্ভিসের ক্ষেত্রে আমরা সার্ভিস টাইম বলবো। সো তাহলে আমাদের ফ্লো টাইমটা হচ্ছে ওয়েটিং টাইম প্লাস প্রসেসিং টাইম, মাথায় রাখবেন। আচ্ছা, নাও ইফ ইউ আর দ্য ফার্স্ট কাস্টমার অন লাইনে ফার্স্ট কাস্টমার আপনি, আপনার ওয়েটিং টাইম কত? 0। 0। ফ্যান্টাস্টিক। তাহলে আমার ওয়েটিং টাইম 0 আর প্রসেসিং টাইম হচ্ছে 2 দিন। তাহলে দুইটা যোগ করলে কত আসে আমার? 2। তাহলে ফ্লো টাইমটা আমরা বলছিলাম ওয়েটিং প্লাস প্রসেসিং। তাহলে আমাদের ফার্স্ট কাস্টমার ওয়েটিং 0, প্রসেসিং 2, 0 + 2 = 2। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সেকেন্ড যদি দেখেন, প্রথম কাস্টমার যেই 2 দিন কাজ করতেছে ওখানে আটক আছে, এই 2 দিন সেকেন্ড কাস্টমার ওয়েট করতেছে, তাহলে সেকেন্ড কাস্টমার ওয়েটিং টাইম কতদিন হচ্ছে? 2 days। 2 days। আর আর তার ফ্লোটিং টাইম। কত? জি স্যার। প্রসেসিং টাইম 8 মানে 10 হবে। তাহলে টোটাল 10 হবে। জিনিসটা কি সবাই বুঝতে পারছেন একটু? তাহলে এটা বেসিক্যালি হচ্ছে কিউমুলেটিভ সাম। 2 চলে আসলো এখানে, 2 + 8 হয়ে গেল 10। তাহলে তারপরেরটা কত হবে বলেন তো? স্যার 14। 14, এক্স্যাক্টলি। তারপরটা হয়ে যাবে 14। এভাবে করে কিউমুলেটিভ সাম করে আমরা যাব। আচ্ছা, এই সবগুলা যোগফল কত বলেন তো? এই সবগুলা প্রসেসিং টাইমের যোগফল কত? স্যার 100। না এখানে তো 100 সবগুলা না। প্রসেসিং টাইমের যোগফল স্যার 41 স্যার। 41। মাথায় রাখবেন, হোয়াট এভার ইউর সিকোয়েন্স ইজ, ডাজন্ট ম্যাটার, হোয়াট এভার ইউর সিকোয়েন্স ইজ, দ্য লাস্ট ফ্লো টাইম অলওয়েজ উইল বি 41, মানে সামেশন অফ অল প্রসেসিং টাইমস। এটা অঙ্কের একটা চেক ব্যাক প্রসিজিওর, যে আমার লাস্টে ফ্লো টাইমটা সবসময় হবে এগুলো সব যোগফলের সমান। আচ্ছা, এবারে কি বলুন বুঝতে পারিনি আমরা লাস্টের বললাম ফ্লোটা। যে আমাদের লাস্ট ফ্লো টাইম না, মানে যেই সিকোয়েন্সই হোক না কেন, আমাদের লাস্ট ফ্লো টাইমটা হবে সবগুলা জবের যোগফলের, মানে সবগুলা প্রসেসিং টাইমের যোগফল। তাহলে সবগুলা প্রসেসিং টাইম যোগফল যা হবে এটা হবে লাস্ট ফ্লো টাইম, এখানে সিকোয়েন্স যাই হোক না কেন। ওকে স্যার। ওকে, এখন আমার ফ্লো টাইম মানে হচ্ছে কাজ শেষ হয়ে গেল কখন, মানে উনি বের হয়ে চলে গেলেন। তাহলে আমার কাজ শেষ হয়ে গেল 2 দিনে, আমার কাস্টমার সময় যে 7 দিন, তাহলে আমি কি ডিলেড না অন টাইম বলেন তো? অন টাইম স্যার। আমার কাজ শেষ হয়ে গেছে 2 দিনে, কিন্তু কাস্টমার সময় যে 7 দিন, তাহলে আমার কোনো ডিলে আছে? নো স্যার। নো স্যার। হোয়াট এভার দ্য সেকেন্ড জব, দেখেন তো আমার কোনো ডিলে আছে স্যার কিনা? কাইন্ডলি একটু আরেকবার বলবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের ফ্লো টাইম মানে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে যে সময়টা। তাহলে আমাদের কাজ যদি 2 দিনে শেষ হয়ে যায় আর কাস্টমার যদি 7ম দিনে চায়, তাহলে কি আমি ডিলেইড
আমি কি দেরিতে দিচ্ছি? নো না স্যার স্যার নো স্যার তাহলে তো আমাদের কোনো ডিলে নাই, তার মানে 0। সেকেন্ড জবে দেখেন তো কোনো ডিলে আছে কিনা? না স্যার নাই নো স্যার স্যার। এটাও জিরো হোয়াট অ্যাবাউট থার্ড জব? আছে স্যার এখানে ডিলে। 10 days দশ delay, দিন কয়দিন? 10 10 দিন দিন ডিলে। 10 দিন। 10 দিন। ফ্যান্টাস্টিক। এভাবে বাকি সবগুলো আমি ক্যালকুলেট করে ফেলবো। তাহলে ফ্লো টাইম আর ডিলে ক্যালকুলেশনে বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? না স্যার। ওকে ফাইন। এবার আমরা করব কি, সবগুলো ফ্লো টাইম যোগ করে ফেলবো, সবগুলা ডিলে যোগ করে ফেলবো। তাই সবগুলা ফ্লো টাইম যোগ করলে আমরা পাই 120 দিন, আর সবগুলা ডিলে যোগ করলে আমরা পাই 54। মানে টোটাল মিলে আমার 6টা জবে ফ্লো টাইম হচ্ছে 120 দিন, আর টোটাল মিলে 6 জবে ডিলে হচ্ছে 54 ডেজ। এই পর্যন্ত কি সবার ঠিক আছে? ইয়েস স্যার আচ্ছা ফাইন। ইয়েস এরপরে স্যার সেকেন্ড টাইম আমরা বলবো এসপিটি তে। এসপিটি মানে আমরা বলছি শর্টেস্ট প্রসেসিং টাইম। ইফ ইউ স্টিল রিকল যে আপনারা যখন 1-2 তে ছিলেন তখন অঙ্ক পরীক্ষায় এরকম দেওয়া থাকতো, মনে আছে কিনা কারো? অনেকগুলো সংখ্যা দেয়া থাকতো, বলতো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারের সংখ্যাগুলো সাজাতে হতো। মনে পড়ে কারো? জি স্যার, ছোটবেলা, একদম ছোটবেলা অঙ্ক করেছি করছিলেন স্যার এরকম। এগুলো। তাহলে এখন কিন্তু আমরা যেহেতু উই আর টকিং অ্যাবাউট শর্টেস্ট প্রসেসিং টাইম, উই আর গোয়িং টু অ্যারেঞ্জ দ্য জবস অ্যাকর্ডিং টু দ্য প্রসেসিং টাইম এম ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে দেখেন এখানে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে আমাদের সবচেয়ে ছোট জব দিয়ে আমরা শুরু করব, তারপর আস্তে আস্তে বড় জবে যাব। তাহলে বলেন তো প্রথম জবটা কি হবে? সবচেয়ে ছোট জবটা কোনটা আমাদের? জব স্যার, এ জব এ। ফ্যান্টাস্টিক, আমরা প্রসেসিং টাইম দেখতেছি। তারপর তারপরের জবটা কোনটা? সি স্যার। কি? ভেরি গুড। সি। তারপরে ই ই ই। ফ্যান্টাস্টিক। তাই তারপরে দেখেন বি। আমাদের ইয়েস সিকোয়েন্সটা দেখছেন, এই যে ACEBDF সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা নতুন করে আবার ফ্লো টাইম ক্যালকুলেট করি। প্রথম ফ্লো টাইমটা কত হবে বলেন তো? 2 6 2, then 6 6, 6 11 11, 11 আর লাস্ট ওয়ান 19 জানি কত হবে? 41 সব হয়েছে। যোগ করে। সব যোগ Sir, করে কত summation. ছিল আগে আমাদের? 41। 41 41 এগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু এটা কিন্তু ফিক্স থাকে। আচ্ছা এবার বলেন তো প্রথম জবে ডিলে আছে না নাই? নাই স্যার নাই প্রথম স্যার, জবে ডিলে নাই। ভেরি গুড। সেকেন্ড জবে আছে। সেকেন্ড জবে আছে 2 days delay স্যার 2 days 2 ডিলে। days। জি স্যার 2 days হোয়াট অ্যাবাউট থার্ড জব? আর নো ডিলে নাই স্যার, থার্ড ডিলে জবে নাই। আছে ডিলে? নো ডিলে স্যার আছে। নো ডিলে। ভেরি গুড। তাহলে আমরা সবগুলা ডিলে পেয়ে গেলাম। আচ্ছা আপনাদের মনে আছে এর আগে আমার টোটাল ফ্লো টাইম আর টোটাল ডিলে কত ছিল? স্যার টোটাল জি, ফ্লো স্যার। টাইম ছিল 120 120 আর আর হচ্ছে ডিলে হচ্ছে 54। 54 ছিল রাইট মুখস্থ করে ফেলছেন। এই যে 120 আর 54। কিন্তু এখন দেখবেন আমার এটা চেঞ্জ হয়ে গেছে। অবশ্য দেখেন জব কিন্তু সেম, শুধুমাত্র আমি সিকোয়েন্সটা উলট পালট করছি। তাতেই কিন্তু আমার দেখেন ফ্লো টাইম চেঞ্জ হয়ে গেছে আর ডিলে চেঞ্জ, ডিলে। দুইটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? ফাইন। জি স্যার। এবার আমরা থার্ডটায় যাব, ইডিডি। এর আগে আমরা কোনটা ছোট থেকে বড় সাজাইছি? অ্যাসেন্ডিং অর্ডারে কোনটা সাজালাম? প্রসেসিং টাইম, প্রসেসিং টাইম। তাহলে এখন আমরা কোনটা সাজাবো? ডিউ ডিউ ডেট। ডেট। ডিউ ডেট সাজাবো, এক্স্যাক্টলি। আচ্ছা তাহলে ডিউ ডেট হিসাবে সবচেয়ে আগে কোনটা আসে দেখেন তো? সবার সি। আগে কোন ডিউ ডেটটা যায়? সি। সি। নেক্সট? এ। স্যার নেক্সট এ, ওকে গুড। তারপরে ই। তারপরে ই। ই। তাহলে আমরা এখন সাজায় ফেলি। দেখেন এই ডিউ ডেটটা কিন্তু এখন অ্যাসেন্ডিং অর্ডারে আছে, সেই হিসেবে আমরা জবগুলোকে সাজাইছি। তাহলে প্রথম ফ্লো টাইমটা কত হবে বলেন তো এবার? 4 4 ফ্যান্টাস্টিক। নেক্সট ওয়ান? 6 6 লাস্টেরটা কত হবে জানি? 41 41 41। ভেরি গুড। এবার বলেন প্রথম জবে ডিলে আছে না নাই? নাই স্যার স্যার। সেকেন্ড 0 জবে? সেকেন্ডটাতেও নাই নাই, নাই স্যার। থার্ড ওয়ানে? Third one. থার্ডেও নাই। নাই। তাহলে এবার আমরা যোগ করি, তে দেখবেন আছে। আরেক রকম রেজাল্ট দিছে। ডিলে টাইম কমে গেছে স্যার সো তিনটায় কিন্তু 3 রকম রেজাল্ট দিচ্ছে। আমরা যদি একটাই দেখতে চাই, দেখেন FCFS আমাদের ছিল 120 আর 54, এসপিডিতে 148 আর ইডিতে 110 আর 38।
স্যার এফসিএফএস এসপিটি এগুলো বুঝিনি স্যার। এই যে ফার্স্টে যে করাইছে ওটা ফার্স্ট কাম ওই ফার্স্ট যে এফসিএফএস আমরা বলছিলাম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এসপিটি আচ্ছা হচ্ছে শর্টেস্ট প্রসেসিং টাইম, ইডিডি হচ্ছে আর্লিয়েস্ট ডিউ ডেট। আর্লিয়েস্ট ডিউ। আমরা তিনটে টেবিল করলাম না? প্রথমটা হচ্ছে Yes. এফসিএফএস দিয়ে, সেকেন্ডটা এসপিটি দিয়ে, থার্ডটা হচ্ছে ইডিডি দিয়ে। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, ওকে। আচ্ছা, এখন আমাদের মোট জব ছিল কয়টা? 6 ছয়টা স্যার। তাহলে টোটাল ফ্লো টাইম যদি 120 দিন হয়, অ্যাভারেজ ফ্লো টাইম পার জব কত হবে? 20 স্যার 20 আমরা ভাগ করব কত দিয়ে অ্যাভারেজ করার জন্য? 6 থেকে 5 6 দিয়ে স্যার, দিয়ে কত দিয়ে? 6 6। 6 তাহলে আমাদের যদি করি, এই আমরা ভাগ করে ফেললাম, এখানেও সেম, আমরা ভাগ করে ফেলি, অ্যাভারেজ দিলে পার জব করে ফেলি। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা? হয়নি। কারো কোনো কনফিউশন নাই তো? না স্যার স্যার, আরেকবার বুঝান। নো স্যার কোন জায়গাটা একবার বুঝাবো? আমরা স্যার বলছি রিমুভ আমাদের করে টোটাল দিয়েছেন জব যেটা ছিল, ওটা থেকে হ্যাঁ টোটাল জব ছিল 6টা। তাহলে টোটাল জব যদি 6টা হয়, তাহলে আমরা কি করতেছি? টোটাল জবকে, টোটাল টাইম যদি 120 দিন হয় 6টা জবের জন্য, তাহলে একটা জবের জন্য কত? এভাবে করতেছি আমরা, স্যার। জাস্ট অ্যাভারেজ, আর কিছু। ওকে ফাইন। সো দুঃখজনক ব্যাপার হচ্ছে এই পর্যন্ত করলে আপনার কোনো নাম্বার পাবেন না, ক্যালকুলেশন করবেন যে নাম্বার পাবেন না। তাই নাম্বার পাওয়ার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে জাস্টিফিকেশন। কোনটা নিব, কেন নিব, কোনটা নিব না, কেন নিব, সেম অ্যাজ মেশিন। আচ্ছা, এখন একটু আমরা যদি আলাপ করি, ফ্লো টাইমটা কি বলছে আমার মনে আছে যে প্রসেসিং টাইম প্লাস ওয়েটিং টাইম, তাই না? জি স্যার স্যার প্রসেসিংটা তো ফিক্সড, দেওয়াই আছে, প্রতি জবে প্রসেসিং টাইম ফিক্সড। যেমন ভেরিয়েশনটা আসতেছে ওয়েটিং টাইম থেকে। আচ্ছা, বলেন তো একজন প্রডিউসারের জন্য তার ম্যাটেরিয়াল যতক্ষণ ওয়্যার হাউসে পড়ে থাকবে, মানে ওয়েট করবে, সেটা ভালো নাকি ভালো না? ভালো না খারাপ স্যার ভালো না না স্যার, তাহলে কি প্রডিউসার কি সবসময় ফ্লো টাইমটা কম চাবে না? স্যার স্যার জি স্যার ওকে, হোয়াট অ্যাবাউট ডিলে? প্রডিউসার কি স্যার ডিলেটা ডিলেটা মনে হয় delay, বেশি কম যাবে চাবে? কাস্টমার Same for কাস্টমার কি delay. ডিলটা কম চায় না বেশি চায়? কম চাই কম চায়। তার মানে কি প্রডিউসার স্যার পার্সপেক্টিভ কম থেকে, ইয়েস, চাই প্রডিউসার সবসময় ফ্লো টাইমটা কম চাবে, আবার কাস্টমার সবসময় ডিলেটা কম চাবে। আচ্ছা, এখন এই তিনটে স্কিমের মধ্যে দেখেন, একটাতে যে বের করেন ওয়ার্স্ট কেস সিনারিও, মানে হাইয়েস্ট ফ্লো টাইম এবং হাইয়েস্ট ডিলে, কোনটায় বলেন তো? হাইয়েস্ট ফ্লো টাইম এবং হাইয়েস্ট ডিলে কোনটায় বলেন তো? কোনটা বুঝিনি? FCFS স্যার FCFS দেখছেন, এফসিএফএস এ আমাদের FCFS হাইয়েস্ট ডিলে, highest। সো এইটা আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। এমন যদি কোনটা আমরা পাই যে দুইটাই লোয়েস্ট, তাহলে আমরা সিম্পলি নিয়ে নিতে পারবো, এটা আমরা পরে দেখ। এখন হাইয়েস্ট যেহেতু ওয়ার্স্ট কেস সিনারিও, প্রডিউসারও চায় না এটা, কাস্টমারও চায় না এটা, দুজনের জন্যই খারাপ, এই জন্য এটাকে আমরা ক্যান্সেল আউট করে দিচ্ছি। তাহলে বাকি থাকতেছে কি? আমার এসপিটি আর ইডিটি, শর্টেস্ট প্রসেসিং টাইম আর আর্লিয়েস্ট ডিউ ডেট। সমস্যাটা হচ্ছে, ইফ উই থিঙ্ক অ্যাবাউট দ্য ফ্লো টাইম, এসপিটি বেটার দেন ইডিটি, বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ডিলে, দেন ইডিটি বেটার দেন এসপিটি। নাও কোশ্চেন ইজ, দুইটার মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারবেন, কোনটা নিবেন, কেন নিবেন, আরেকটা কেন বাদ দিবেন? বলেন দেখি।
স্যার এসপিটিটাই নিতে হবে, কারণ অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আমার কাছে প্রসেসিং টাইমটাই বেশি, আচ্ছা, মানে আমি ফ্লো যেটা বলতে টাইমটাই চাচ্ছি বেশি যে গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু আপনাকে আমি চয়েসটা দিচ্ছি অ্যাজ ইউ আর দ্য প্রডিউসার, সেই হিসাবে স্যার আপনাকে আমি তাহলে চয়েসটা দিচ্ছি। জি, এসপিটি এসপিটি হবে অ্যাজ স্যার, এ প্রোডিউসার এসপি দিচ্ছি কেন বলেন তো? প্রসেসিং ফলোড টাইমটা কম স্যার। আচ্ছা, তাতে কি হচ্ছে, আমার টাইমটা কস্ট কম। কম আসতেছে। জি জি কস্ট কম আসা মানে আমার প্রফিটটা বেশি থাকতেছে। অ্যাজ এ প্রডিউসার ডেফিনেটলি আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট মাই প্রফিট। কিন্তু যখন কাস্টমার ডিলে বেশি হয়ে যাচ্ছে, কাস্টমার ডিসস্যাটিসফাইড হয়ে যাবে না? জি স্যার, কাস্টমার যখন ডিসস্যাটিসফাইড হয়ে যাবে, তখন কি আর আপনার প্রফিটও ব্যবসা কম থাকবে? আসবে। না স্যার, তাহলে আমার কোনটা স্যার যাওয়া উচিত? প্রডিউসারের বিজনেসটা হচ্ছে কাস্টমার বেস, তো কাস্টমার, তাহলে কোনটা কাস্টমার যাওয়া ফোকাস উচিত? করে করা উচিত ইডি। ইডিতে যাওয়া উচিত। কিন্তু ইডিতে গেলে আমার প্রফিট হচ্ছে না, বা প্রফিট কম হচ্ছে, বা লস হচ্ছে, তাইলে আমার কাস্টমার দিয়ে লাভ কি? আমার যদি লসই হয়, আমি কাস্টমার রাখলাম, এদিকে আমি লসে দিচ্ছি কাস্টমারকে, তো আমাকে লাভ হলো সেই বিজনেস করে? তার মানে কি দুটোতেই সমস্যা। তাহলে সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে কি করতে পারি বলেন তো? স্যার অনেক সময় তো ফিনিশ গুড যদি মানে ভালো হয় বা খুবই স্যাটিসফাইং হয়, সেই ক্ষেত্রে কিন্তু ডিলে টাইম থাকলেও কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকে। নট নেসেসারি, যে ডিপেন্ড করে কাস্টমারের উপরে। বুঝতে পারছেন? স্যার প্রোডাকশন বাড়াই দিব, সেক্ষেত্রে হচ্ছে তাতে লাভ কি? প্রোডাক্ট যদি তা তো হচ্ছে না। আচ্ছা, এই ক্ষেত্রে নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে, if we do have a very good relationship with the customer and long-term relationship with the customer, we always basically want to approach the customer and we will try to convince him যে ভাই রে, তোমার সাথে আমার লম্বা দিনে ভালো সম্পর্ক আছে, সো তুমি যদি আমাদের একটু স্যাক্রিফাইস করো এবারের জন্য, তুমি যদি আমার দিকটা দেখো, আমার একটু লাভ হয়, তো পরের বার আমি তোমাদের দিয়ে দেবো, সামথিং লাইক দ্যাট। মানে আপনি কথা বলে তাকে যদি একটু কনভিন্স করতে পারেন, এবং সে যদি আপনার কথায় রাজি হয়ে যায়, ঠিক আছে ফাইন, কারণ দুজনে তো দুজনের উপর ডিপেন্ডেন্ট। সেও চিন্তা করলো ঠিক আছে, এবার আমি ওটা দেখি, পরের বার সে আমাকে দেখবে, এরকম যদি ঘটনা হয়, এবং সে যদি হ্যাপিলি এগ্রি করে, আচ্ছা ভাই তোমার সাথে আবার লম্বা টার্ম রিলেশনশিপ আছে, এবার তোমার একটু লাভ দরকার, যাও তুমি লাভটা নাও তোমার, এরকম যদি সিচুয়েশন হয়, তখন কিন্তু আমি হ্যাপিলি আই ক্যান গো ফর এসপিটি, কারণ আমি কিন্তু কাস্টমারকে স্যাটিসফাই করেই আমার প্রফিটটা রাখতেছি। কিন্তু এই ক্ষেত্রে নর্মাল প্র্যাকটিসটা হচ্ছে, দ্য প্রডিউসার উইল অ্যাপ্রোচ দ্য কাস্টমার and will try to convince him to accept more delay. And if customer happily agrees, then definitely producer will prefer to go for SPT because this is giving me more profit. But কিছু কিছু কাস্টমার আছে না, গাটতেরা, যে না আমার মিনিমামটা আমি বুঝবো, আমি অন্য কোথাও চিন্তা, কোনো কম্প্রোমাইজ আমিতে নাই, আমার যেটা লাভ সেটা আমি নিব, তোমার সাইড আমি দেখবো না। And this is the situation. In that case, definitely we have to go for ED because we should not dissatisfy the customer. যে এরকম অ্যাপ্রোচ করলে 50% আমরা পেতেও পারি, 50% নাও পেতে পারি। অসুবিধা কি? 50% যদি পাই, খারাপটা কি? অ্যাপ্রোচ করে তো অবশ্যই কিছু নাই। কাজে সেক্ষেত্রে আমার ইয়েটা কি হচ্ছে, যখনই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতেছে, যে কাস্টমারের জন্য একটা ভালো, প্রডিউসারের জন্য আরেকটা ভালো, তখন আমরা যেটা করব যে উইল অ্যাপ্রোচ দ্য কাস্টমার, দ্য প্রডিউসার উইল অ্যাপ্রোচ দ্য কাস্টমার অ্যান্ড ট্রাই টু কনভিন্স হিম টু অ্যাকসেপ্ট মোর ডিলে। And if customer happily agrees, definitely producer will go for SPT because this is giving him more profit. But if customer doesn't agree at all, then producer have to go for ED because he should not dissatisfy the customer. এই যুক্তিটাই কিন্তু আপনার নাম্বার পরীক্ষা, আর কিছু। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে? স্যার আরেকবার বলবেন, নেটওয়ার্কের জন্য কিচ্ছু বুঝতে পারছি না। বাকিদের কি অবস্থা? বুঝতে পারছেন? জি স্যার। আবার স্যার একটু প্রথম স্যার। পার্টটা বুঝছি, আমরা সেকেন্ড বলছি পার্টটা যে producer will approach the customer and try to convince him to accept more delay. And if customer agrees, then producer will definitely go for SPT because this scheme will give him more profit due to less flow time. But if customer doesn't agree to accept the more delay, then definitely producer have to go for ED because he should not dissatisfy the customer. That's it. এবার বোঝা গেছে?
জি স্যার জি। স্যার স্যার সেক্ষেত্রে FCFS সবসময় না রিজেক্ট হবে। না 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 না, এটা রেজাল্টের উপর ডিপেন্ড করবে। এক এক ডেটার জন্য এক এক রকম রেজাল্ট আসবে। ঠিক আছে। আচ্ছা, যদি আমরা দেখি, দেখেন তো এইবার আমরা কোনটা নিব বলেন তো একটু চিন্তা ভাবনা করে। ইডিটি। ইডিডি ইডিডি কেন নিব? ইডিডি বলেন তো। কম হচ্ছে। লোয়েস্ট প্রসেসিং এন্ড লোয়েস্ট ডিলে টাইম। না, Average ফ্লো টাইমটা সেম, সেমই আছে, ডিলে ইনডিফারেন্ট। ফ্লো টাইমটা হচ্ছে ইনডিফারেন্ট, কিন্তু ডিলে এটাই কম। So, আমার তো অ্যাজ এ প্রডিউসার আমার দুটাইতে কোনো সমস্যা নাই। সো ডেফিনেটলি কাস্টমার যদি হ্যাপি হবে, আই উইল গো ফর ইট, তাই না? কারণ এটা তো আমার জন্য সমান। কাজে কাস্টমার যদি হ্যাপি হবে আমি সেটাই যাবো। এর দিকে লাভ কি? আমার তো কোনো এক্সট্রা বেনিফিট আমি পাচ্ছি না। হোয়াট এভার দিস ওয়ান বলেন তো। এটা কি হবে? রেসপিটি উইল গো ফর SP এসপিটি। হোয়াই? দুইটাই স্যার দুইটাই কম। কম দুইটাই কম। দ্যাট মিনস Flow time এসপিটি ইজ also. ফেভারিং বোথ প্রডিউসার as well as customer because of less flow time and less delay. So definitely you should go for SPT. এখন এই দুইটা কেসে কি কাস্টমারকে অ্যাপ্রোচ করে কনভিন্স করার কোনো প্রয়োজন আছে না নাই বলেন তো নাই প্রডিউসারের? স্যার, নাই নাই স্যার। সমস্যা অলরেডি হচ্ছে পরীক্ষায় না থাকলেও আপনারা দিয়ে দেন, যে স্যারকে স্যাটিসফাই করে দিয়ে অ্যাটলিস্ট কনভিন্স করার চেষ্টা করে দিয়ে দিবে কি দিবে না। কাজে খেয়াল রাখবেন, যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, দ্যাট মিনস প্রডিউসারের জন্য একটা, কাস্টমারের জন্য আরেকটা, only that place you will try to convince the customer. বাট যেখানে সোজা সাপটা রেজাল্ট আসতেছে সেখানে তো আপনার কাস্টমার সাথে কথা বলারই দরকার নাই। কাজে যেখানে দরকার নাই সেখানে কিন্তু কনভিন্স করার কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে? জি স্যার। এই অঙ্ক এখানেই শেষ। তাহলে বলেন তো এই অঙ্ক নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে কিনা? তো তাহলে কি একটা বক্স কম্পারিজন করবো জাস্ট ফার্স্টে জি যেটা জি জি, দেখাইলেন? সামথিং লাইক দ্যাট। ওকে। স্যার এক্ষেত্রে কম্পারিজনটা যদি এফসিএফএস আর এসপিটি বা ইডিটির মধ্যে হতো তাহলে কি হতো? ওভাবেই এখানে লিখতাম, তো ওভাবেই প্রসেসিং করতাম। আর হচ্ছে ডিলে। আমরা আচ্ছা। সবসময় অ্যাজ এ প্রডিউসার আমরা সবসময় চেষ্টা করব যেখানে ফ্লো টাইম কম সেখান থেকে শুরু করতে। বুঝতে পারছেন? স্যার যেটা কম্প্যারিজন থেকে বাদ হয়ে যাচ্ছে, যেমন এটা তো বাদ হয়ে যাচ্ছে এখন, কিন্তু ওইটা মনে আমি করেন কিভাবে মেনশন করবো স্যার? ওটা কি আমি ক্রস ও দেখাই দিব মেনশন নাকি? করবেন যে বিকজ ফর FCFS অ্যাভারেজ ফ্লো টাইম অ্যান্ড অ্যাভারেজ ডিলে বোথ আর ম্যাক্সিমাম, এই জন্য উই ক্যান ইজিলি ক্যান্সেল দিস ওয়ান আউট। কোনো ক্রস দিব না। না, দরকার নেই জি স্যার। লিখতে। স্যার এটা কি যদি এমন অলওয়েজ সিনারিও না থাকে। না না, নট অলওয়েজ, ক্যালকুলেশনের উপর জি ডিপেন্ড স্যার। করবে। জি স্যার, স্যার তখন লাইক তো আর এটা বাদ এসপিটিও নাও বড় হতে হতে পারে। পারে? হ্যাঁ, হতেই পারে। তো নর্মালি হওয়ার কথা না, কারণ এখানে তো টাইমটা এভাবে মেনশন করে না, মানে সিরিয়ালের যেমন গুলো অন্যান্য মেথড গুলো করে প্রথমটাই তো এটা করে না। নর্মালি এটাই বেশি আসারই কথা। সব সময় যে আসবে তা না, এটা ডিপেন্ড করবে হচ্ছে টাইমের উপরে। হ্যাঁ, যদি আগে পরে টাইমিং এর উপর ডিপেন্ড করবে, ডেটার উপর ডিপেন্ড করে পুরাটাই। বুঝতে পারছেন? তাই যেটা ক্যালকুলেশন করার আগে বলার খুব টাফ হবে। ওকে, তাহলে আমরা এখন সেকেন্ড অঙ্কে চলে যাই। এর আগে আমরা একটা সার্ভিস স্টেশন নিয়ে কথা বলছিলাম, এখন আমরা দুটা সার্ভিস স্টেশন নিয়ে কথা বলবো। এই জন্য এটাকে বলা হয় এন জব টু মেশিন। এখানে দুটা সার্ভিস স্টেশন, বাট কন্ডিশন হচ্ছে প্রতিটা জবকে প্রথমে স্টেশন 1-এ আসতে হবে। ওয়ান্স হি কমপ্লিটস হিজ ওয়ার্ক ইন স্টেশন 1, দেন হি উইল বি অ্যালাউড টু মুভ টু স্টেশন 2। তার মানে প্রতিটা জব দুইটা স্টেশন হয়ে পার হতে হবে, বা প্রতিটা কাস্টমারকে দুটা সার্ভিস সেন্টারে যেতে হবে, এবং দ্যাট হ্যাভ টু মেনটেন সিকোয়েন্সিয়ালি। প্রথমে এইটা, তারপর উল্টা হবে না, প্রথমে 1 করে তারপর 2-তে যেতে হবে, এরকম একটা সিকোয়েন্স যদি থাকে তখন সেটা জনসন সাহেব এটা আবিষ্কার করছেন, এবং সে অনুযায়ী আমরা জনসনস রুল বলি। এখানে একটাই আমরা অঙ্ক করব, কোনো জাস্টিফিকেশনের কোনো জায়গা নাই, একটা অঙ্ক করব, এটা ওনার রুলে আমরা অঙ্ক করব, সেটাকে আমরা বলি এন জব টু মেশিন। As we have two work stations, so first the job have to come to work station 1. Only after completion of his job in station 1, he is allowed to move to station number 2. এই হচ্ছে মূল কথা। তাহলে এখন আমরা এখানে আসি,
আমাদের প্রসেসিং টাইম দেই এবং এখানেও 3টা কলাম, বাট আগেরটা ছিল আমাদের জব, প্রসেসিং টাইম আর ডিলে, আর এখন কিন্তু জব আর 2টা প্রসেসিং টাইম এখানে, রেজিস্ট্রেশন 1 এর আর 2 এর, এখানে ডিলের কোনো জায়গা নেই। এইভাবেই আপনাদের পরীক্ষা দেওয়া থাকবে। মনে করেন জব এ রেজিস্ট্রেশন 1এও 5 দিন লাগে, রেজিস্ট্রেশন 2তেও 5 দিন লাগে। জব বি লাগে রেজিস্ট্রেশন 1-এ 4 দিন, রেজিস্ট্রেশন 2-তে 3 দিন। এভাবে আমাদের টোটাল 6টা জব আছে, এখানেও আগের মতন রেজিস্ট্রেশন 1-এ আমার 6টা টাইম আছে, রেজিস্ট্রেশন 2-এ 6টা টাইম আছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, বিফোর এই প্রসিড আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি আপনাদের হ্যান্ডআউট থেকে না থাকে, হ্যান্ডআউটে অঙ্কটা করে দেওয়া আছে, হ্যান্ডআউট না থেকে থাকে, তাহলে এই ডেটাটা আপনারা একটু পিক করে রাখেন, সেটা ছবি তুলে রাখেন বা স্ক্রিনশট নিয়ে রাখেন, কারণ এর পরের পৃষ্ঠায় যখন আমি যাব তখন কিন্তু এই ডেটাগুলো আমার লাগবে। এই ডেটা না হলে কিন্তু আপনি পরের পেজের অঙ্কটা বুঝতে পারবেন না। তাই যাদের প্রয়োজন তারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, যেন পরবর্তীতে, বা লিখে রাখেন খাতায়, যেন পরবর্তীতে অঙ্ক করার সময় পরের পৃষ্ঠায় গেলে আমরা যেন ফলো করতে পারি। এই সংখ্যাগুলো যদি আপনি না দেখেন তাহলে ফলো করতে পারবেন। হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, গুড। এখানে মোট আমরা 2টা ভাগে ভাগ করব অঙ্কটা, একটা হচ্ছে সিকোয়েন্স আর একটা স্কেডিউল। প্রথমে সিকোয়েন্স করব, পরে স্কেডিউল করব। আচ্ছা বলেন তো এখানে মোট কয়টা সংখ্যা, আমরা 2টা স্টেশন যখন সিকোয়েন্স করব তখন 2টা স্টেশন আমরা মিলাই ফেলবো, যখন স্কেডিউল করব তখন আলাদা করে ফেলবো। 2টা স্টেশন মিলে মোট কয়টা সংখ্যা আছে বলেন তো? এখানে 2টা 12টা। স্টেশন মিলে মোট কয়টা সংখ্যা আছে? 12টা। 12টা। 6 দুগুণা 12টা। এই 12টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? মাথায় রাখবেন, সবগুলো Three. সংখ্যার মধ্যে, কিন্তু সবগুলার মধ্যে ডি ছোট স্যার, কোনটা? ডি স্টেশন 1। 2। আচ্ছা, আমাদের মোট জব কয়টা বলেন তো? মোট জব স্যার 6টা। 6টা। তাহলে এই 6টা বসানোর জন্য আমরা 6টা ঘর করছি, বাট আমরা সিকোয়েন্স জানি না কি বসবে। তাই সবচেয়ে ছোট কোনটা? 2 না? 2। জি স্যার। কোন জবের জন্য এটা? সেকশন 1। জব বি। স্টেশন 1 আর 2 এর মধ্যে কোনটা বামে আছে, কোনটা ডানে আছে? আপনি যে স্ক্রিনে দেখতেছেন 1 আর 2 এর মধ্যে কোনটা বামে আছে, কোনটা ডানে আছে বলেন তো? স্টেশন 1 বামে আর One স্টেশন বামে। 2 ডানে। আর 2 ডানে। তাহলে আমার জব ডি, তাই তো? জি স্যার। গুড। যেহেতু এটা বামে আছে, আমরা ডিটাকে বসাবো সবার বামে। আবার বলছি, আমরা প্রথমে সবগুলা সংখ্যা কনসিডার করব, যতগুলা সংখ্যা ফিল্ডে আছে 2টা স্টেশন মিলায়, করে দেখব যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, কোন জবের এগেইনস্টে আমরা ফার্স্ট অ্যাসাইন করব ওই জবটাকে। নাও ইফ ইট ইজ অন দ্য লেফট সাইড, দ্যাট ইজ আন্ডার স্টেশন 1, উইল অ্যাসাইন ইট অন দ্য লেফট সাইড। ইফ ইট ইজ আন্ডার স্টেশন 2, দ্যাট মিনস অন দ্য রাইট সাইড, দেন উইল অ্যাসাইন অন দ্য রাইট সাইড। যেটা লেফটে ছিল আমরা এটা লেফটে অ্যাসাইন করছি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার ডান পাশে স্যার বি বসবে। না, আসতেছি একটু পরে, আস্তে আস্তে। স্যার আচ্ছা, এটা এটা যদি হচ্ছে সেকেন্ড স্টেশন হতো তখন ডি আমরা রাইটে তখন আমরা ডিটা সবার ডানে বসাতাম। এই জায়গাটা ভুল করে ফেলে অনেকে। যখন আমি একটা সংখ্যা সিলেক্ট করে ডিটাকে বসায় ফেললাম, তখন মাথায় রাখবেন যে এখানে বাকি সংখ্যাটাও কিন্তু চলে যাবে। তার মানে আমার কিন্তু 2 যাচ্ছে না, আমার যাচ্ছে কিন্তু ডি, কারণ জি আমি 2বার অ্যাসাইন করবো, ডি একবার অ্যাসাইন করবো। তার মানে ডি জবটা আমার কনসিডারেশন থেকে বাদ হয়ে গেল, যেহেতু আফটার অলরেডি অ্যাসাইন ডি। এখন সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? বি লেফটে বি বলবে 3 তাহলে কোন জবের B। জন্য? রাইটে ডান পাশে বসবে স্যার। ডানে না বামে? ডাইনে বলবে স্যার। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? না জি বুঝতে স্যার। পারেন প্লিজ। Yes. নেক্সট এ স্যার। এ, ভেরি গুড। কোন দিকে? মাঝখানে। ডানেও আছে, বামে বামেও আছে। আছে। তাহলে কোথায় বসা উচিত? মাঝে। মাঝে। মাঝে তো 2টা বক্স। খেয়াল রাখবেন, এই অঙ্কে মাঝ বরাবর বলে কোনো কথা নেই, কারণ 6টার মাঝে হয় না তো। 7টা হইলে হয়তো হইতো, যেহেতু 6টা হয় না, ইভেনে হয় না, কাজে এই অঙ্কে কিন্তু মাঝ বলে কোনো কথা স্টেশন নেই। 1 এ বসবে না স্যার?
না, মানে বাম পাশে বসবে না স্যার? এখানে হচ্ছে আপনার যেইটা মনে চায় সেটা। আপনাদের আমার হ্যান্ডআউটটা আছে কারো কাছে এই মুহূর্তে? এনিওয়ান? স্যার আছে আপনি তো স্যার। বলছেন যে কোনো জব সেশন 1 থেকে হয়ে যাবে, তো ইয়েস, ট্রু সেক্ষেত্রে ট্রু, কোনো সমস্যা বাম নাই। পাশে আমরা এখানে এটা বলতেছি না, এটা হচ্ছে সিকোয়েন্স। এই সিকোয়েন্সে প্রত্যেকটা জব প্রথমে 1-এ যাবে, 2-তে যাবে। একে যদি আমি পরেও দেই, এখানে গিয়েও সে প্রথম 1-এ যাবে, তারপর 2-তে যাবে। এখানে তো আমরা 1-2 করতেছি না, এখানে খালি সিকোয়েন্স করতেছি। সো কারো কাছে যদি আপনার হ্যান্ডআউটটা থেকে থাকে দেখবেন, ওই হ্যান্ডআউটে কিন্তু আমি ডানে বসাইছি, আর এখানে আমার ইচ্ছা হয়েছে আমি বামে বসাইছি। কাজে এখানে যদি ইকুয়াল হয়, মাথায় রাখবেন আরবিট্রারি, আপনি যে কোনো এক সাইডে বসতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে বামে বসাচ্ছি, আমার হ্যান্ডআউটে দেখবেন আমার ডানে বসানো আছে। এইবার মিনিমাম কোনটা? ই ই স্যার, ভেরি গুড, ই বাম পাশে। বাম পাশ। তারপর তারপরে সি স্যার, সি কোন পাশে? বাম পাশে স্যার। এটাও বাম পাশে স্যার। এবার বাকি আছে একটা জব, এফ, আর এখানে ঘর বাকি আছে একটা। একটা এফ। আর ডান বাম করার দরকার নেই, আমার একটাই ঘর খালি, আমি এখানে বসাই দিলাম। So that is the first part of the math. You are maintaining the sequence. আপনি সিকোয়েন্স ঠিক করে ফেললেন। ঠিক আছে, বোঝা গেছে? স্যার এটুকু কি মার্কস আছে নাকি নাই? না, এটুকে মার্কস আছে, এটুকে 50% মার্কস আছে। স্যার আমরা কি এক্সামে এভাবে ক্রস করে দিব? এটা আপনার ইচ্ছা, করলে কোনো সমস্যা নাই। যদি মনে করেন ক্রস করলে আপনাদের বেটার হয়, গো অ্যাহেড। জি স্যার। বাট করলে সুবিধাটা হচ্ছে আপনার সংখ্যাগুলো ফিল্ডে থাকবে না, ইজিয়ার হবে আপনার জন্য। তাহলে এই সিকোয়েন্সটা ফিক্সড হয়ে গেল। এখন আমরা যাব স্কেডিউলিং এ। দেখেন, এটা হচ্ছে টাইম ফ্রেম, ডেইলি ক্যালেন্ডার। এই ডেইলি ক্যালেন্ডারে আমরা যাব। এখানে এক একটা ঘর এক এক দিন রিপ্রেজেন্ট করতেছে, মাথায় রাখবেন। আচ্ছা, ফাইন। এবারে সিকোয়েন্সটা আমরা ফিক্স করে ফেলছি না? জি স্যার। সিকোয়েন্সটা ফিক্স করে ফেলছি। প্রথম জব হচ্ছে ডি। এখন আমাকে হেল্প করেন আপনারা, ওই যে টেবিলটা বলছিলাম তোলার জন্য, এখন স্যার। আমরা 2 ঢেকে রাখবো। এখন আর 1-2 একসাথে করবো না, 2 ঢেকে রাখবো, 1 ফ্রি রাখবো। তাহলে বলেন তো, জব ডি আন্ডার স্টেশন 1 কয়দিন সময় নেয়? 2 দিন স্যার। 2 দিন স্যার। 1 দেখবো, 2 এখন ঢেকে রাখবেন। তাহলে প্রতিটা দিন কিন্তু এক একটা ঘর এক একটা দিন রিপ্রেজেন্ট করে। তাই দেখেন, ডি 2 দিন। এটা কি সবাই বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলেন প্লিজ। জি স্যার, বুঝতে পারছি। এক একটা ঘর এক এক দিন রিপ্রেজেন্ট করে। তাহলে আমার ডি আন্ডার স্টেশন 1 আছে 2 দিন, আমরা 2 দিন করতেছি। এরপরে এ কয় দিন? 5 দিন স্যার। স্টেশন 1 দেখবেন কিন্তু 2 না। তারপর ই কয় দিন? ই হচ্ছে 6 দিন। 6 ছয় দিন। দিন স্যার। গুড। তারপর সি কয় দিন? 8 দিন স্যার। 8 দিন। 8 দিন, ফ্যান্টাস্টিক। তারপর এফ কয় দিন? 12 12 দিন। দিন স্যার। 12 দিন। আর বি কয় দিন? 4 দিন। 4 দিন। তার মানে কি, একের পর এক খালি দিন গনে গনে বসায় যাবে, আর কিচ্ছু লাগবে না আপনাদের, কোনো ঘাপলা নাই, কিচ্ছু নাই। জাস্ট একের পর পর আপনার সিকোয়েন্স কিন্তু এইটাই। এই সিকোয়েন্সে স্টেশন 1 এর নিচে সংখ্যাগুলা ঘর গনে গনে আপনি বসায় যাবেন। ঠিক আছে? সেটা মজার অঙ্ক স্যার। হুম, এই মজাটা এখন Yes, টের sir, পাবেন আসলে। একটু পরে। এখন এখন আমরা পারবেন। স্টেশন 2 দেখব, এইখানে সতর্ক থাকবেন। আচ্ছা বলেন তো, আপনি একজন মানুষ একই সাথে, একই সময়ে একজন মানুষ 2 জায়গায় থাকতে পারে না, পারেন? পারে না স্যার। পারে না স্যার। তাহলে একই সময়ে একটা জব কি 2 স্টেশনে থাকতে পারবে? না স্যার। তাহলে আমার কন্ডিশন কি বলা আছে, যে প্রথমে আমরা স্টেশন 1-এ যাবে একটা জব, শেষ করে যাব 2-তে। তাহলে এখন ডি আছে স্টেশন 1-এ, একই সময় কি আমরা স্টেশন 2-তে আসতে পারবো? না স্যার। কখন আসতে পারবো বলেন তো? আফটার কমপ্লিশন। আফটার কমপ্লিশন। তাইলে আপনার ডি শেষ হবে কয় দিনে? 2 দিনে স্যার। তাহলে 2 দিন কিন্তু আমার এখানে ব্ল্যাঙ্ক থাকবে, কিচ্ছু করার নাই, সিকোয়েন্স ব্রেক করা যাবে না। কাজে ডি কে প্রথমে এখানে নিয়ে আসতে হবে আফটার 2 ডেজ, কারণ 1 শেষ হলে ইউ ক্যান অনলি গো ফর 2। ওকে, এইবার বলেন তো, স্টেশন 1 ঢেকে রাখবেন, 2 দেখেন, 2 এর আন্ডার ডি কয় দিন? 7 দিন। 7 দিন। তাইলে দেখেন 2টা দিন বাদ দিয়ে তারপর আপনি 7 দিন করতেছেন।
এই জায়গাটা কি সবাই ক্লিয়ার কিনা বলবেন প্লিজ? জি ক্লিয়ার স্যার। না স্যার। স্যার ইয়েস স্যার। সবাই কারোর সমস্যা থাকলে বলে ফেলেন প্লিজ। স্যার বুঝি না আচ্ছা কোন জায়গাটা, এটা কি প্রথমটা কি ঠিক আছে, এটা ঠিক আছে? স্যার প্রথমটাই হ্যাঁ ওটা ঠিক আছে আচ্ছা স্টেশন তাহলে আমার স্টেশন ডি কি এখন স্টেশন 1-এ বিজি না? জি স্যার তাই যে কয়দিন স্টেশনে বিজি থাকবে সে কি স্টেশন 2-তে আসতে পারবে এই কয়দিনে? না স্যার তাহলে কখন আসবে? যখন 1 শেষ হবে তারপর 2-তে তখন আসবে। two, তাহলে yes, 1 শেষ হবে 2 দিন পরে, হ্যাঁ এইখানে চলে আসবে সে 2-তে। এসে দেখেন 2 এর নিচে আছে 7 দিন সময়, দেখেন ডি 2 এর নিচে 7 দিন আছে। তাহলে এখানে এখানে শেষ করে এখানে চলে আসবে, এসে 7 দিন এখানে কাজ করবে। জি স্যার বুঝতে বুঝতে পেরেছি পারছেন? আচ্ছা ফাইন। এরপর আমরা এ তে আসি। এ কয়দিন স্টেশন 2 কিন্তু 1 না। 5 দিন স্যার। 5 সেম দিন। সিকোয়েন্স মেনটেন করেন, সেম সিকোয়েন্স। ই কয়দিন? ই হচ্ছে 8 দিন। 8 দিন। এরপর সি কয়দিন? 9 দিন স্যার। 9 এরপরে এফ কয়দিন? এফ হচ্ছে 15 দিন। কিন্তু একটু খেয়াল করে দেখেন তো, এফ তো সি এর সাথে সাথে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু উপরে কি এফ এখনো শেষ হয়েছে? নো স্যার। স্যার তাহলে উপরে নিচে ওভারল্যাপিং কি হইতে পারবে? একই সময় একই লোক এক জায়গায় থাকতে না পারে, স্যার এই ওভারল্যাপিং জায়গায় হতে পারবে পারবে না। না, পারবে না স্যার। তাহলে কখন আমরা কি বলছি? 1 শেষ করে তারপর 2-তে আসতে পারবে। তাহলে জি এফ 1 শেষ করতেছে এখানে, তারপর সে এখান থেকে 2-তে এসে বাকিটা কমপ্লিট করতেছে। বোঝা গেছে? স্যার আরেকবার একটু বুঝাবেন। শিওর? কোন স্যার ডি জায়গাটা এর এটা? পর আর বুঝিনি কোন জায়গার পরে? ডি এর পর ডি এর পরে। ডি এর পরে আমাদের সিকোয়েন্স এ আছে না? জি স্যার সেম সিকোয়েন্স মেনটেন করব। এখন এ দেখেন তো স্টেশন 2 এর আন্ডারে কয়দিন? 5 5। তারপর ই দেখেন কয়দিন, একই সিকোয়েন্স মেনটেন করব কিন্তু স্টেশন 2 কয়দিন বলেন? 8 8। 8 তারপর সি বলেন কয়দিন? 9 9। দিন। এই তো হয়ে গেল। এরপরে আমার এখান থেকে এফ শুরু হওয়ার কথা না? সি এর পরে এফ। এই যে আগে সি এর সাথে সাথে এফ শুরু করে দিছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে, স্যার জি বলেন। স্যার ডি তে যেমন আমরা 2 দিন বাদ দিয়ে তারপর বাকি 5 দিন নিচ্ছি যে কজ স্টেশন 1 এ বিজি তেমন সিমিলারলি, স্টেশন 2 তে কেন এক্স্যাক্টলি নেই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। স্যার স্টেশন 2 তে সেটা হয় নাই কেন লাইক হচ্ছে ডি এটা- টা হচ্ছে আমরা 2 দিন বাদ দিয়ে বাকি 5 দিন নিয়েছি তাহলে এর ক্ষেত্রে সেম সিকোয়েন্স কেন আচ্ছা একটু এ তো খেয়াল করে আগে দেখেন, কমপ্লিট হয়ে এ গেছে। কি আগে শেষ হয়ে গেছে না? জি স্যার শর্ত হচ্ছে শেষ না হলে শুরু করা যাবে না। হ্যাঁ জি স্যার স্যার বুঝতে শর্ত পেরেছি হচ্ছে শেষ না করলে ওইটা শুরু করা যাবে না, সেকেন্ড এক্স্যাক্টলি সেশন। এটাই। এক্স্যাক্টলি। তার মানে কি আমাদের এর আগে কিন্তু এ শেষ হয়ে গেছিল, এই জন্য আমরা শুরু জি করতে স্যার পারছি। শুরু করতে পারছি, হ্যাঁ। ইয়েস স্যার। হ্যাঁ জি স্যার। এই জন্য এটা শেষ হয়নি, কিন্তু এটা এফ এর ক্ষেত্রে এটা শেষ এফ এর হয়নি, ক্ষেত্রে তার জন্য কিন্তু এখনো দেখেন শেষ হয়নি, এফ শেষ চলছে। হয়নি। চলছে। কিন্তু এই একই জন্য সময় গ্যাপ তো আমি দেওয়া 2 হচ্ছে। জায়গায় থাকতে পারবো না। নো স্যার। তাহলে আমাকে 1-এ শেষ করে তারপর 2-তে আসতে হবে। বোঝা গেছে? জি স্যার Yes, sir. বলবেন। সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন প্লিজ? স্যার এক্সামে এটা কিভাবে মানে এরকম ঘর কেটে কেটে দিতে হবে মানে কিভাবে করব তো তো অবশ্যই স্যার স্যার নাকি আপনি এগুলো গ্রাফ দিয়ে পেন্সিল দিয়ে দিবেন করবো স্যার? পেন্সিল দিয়ে করতে পারে, কোনো সমস্যা নাই। কালার লাগবে না, এরকম বক্স বক্স আছে না, জাস্ট বক্স কালারটা উঠে ফেলবেন তাহলেই হবে। স্যার টাইম লাইনটা তো ড্র করা থাকবে না আমাদের কোশ্চেন পেপারে? ইয়েস, তাই কি নিজেরা কি করবেন?
স্যার কোশ্চেন পেপারে কি মানে অ্যান্সার তো করা হবে না, খাতাই তো করবো, তাহলে তো নিজেরাই এই ঘরগুলো করতে হবে। আচ্ছা, আমি এই ঘরগুলো আপনাদের করে দিব পরীক্ষায়, কেমন? জি এই স্যার। ঘরগুলা করে দেওয়া থাকবে, আপনারা শুধু বক্সগুলা করবেন দিন গুনে গুনে। জি স্যার, নাইলে দেখা যাবে একজনের রেল লাইন হয়েছে আরেকজনের বাস লাইন হয়েছে। না, আসলে এটাই হবে, খুব বাজে অবস্থা। আর এটা হ্যাঁ গনে গনে স্যার। মানে এটা কিন্তু এই যে উপর নিচে সমান থাকতে হবে, নাহলে পরে আপনি মিলাইতে পারবেন না। একদম অ্যালাইন না হলে পরে মিলাইতে পারবেন না। আর স্যার সময় এখানেই সব চলে যাবে, এক্সামে আর অ্যান্সার কখন দিব তাহলে? কাজে দরকার নেই, আমি করে দিব। আপনারা খালি রেক্টাঙ্গেল বক্স বক্স করে দেবেন, আর কিচ্ছু না। আমার শুধু স্টার্ট আর এন্ড পজিশনে জানা দরকার, আর গ্যাপটা জানা দরকার, আর কিছু না। ক্লিয়ার কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই পর্যন্তই আজকে থাকা আমাদের স্যার আর কুইজের ইস্যু বলছিলেন, হ্যাঁ, কুইজের এখনই টপিক আমি নিয়ে কথা বলুন স্যার। ইয়েস, তাহলে এইটা একটু অফ করে দিই রেকর্ডিংটা।